হ্যালো, আমি আম্মি বলছি। আমি তোমাদের আগের ভিডিওতে বর্ণপরিচয়ের যে প্রশ্নোত্তর দিয়েছিলাম, একটা অংশের প্রশ্নোত্তর দিয়েছিলাম। এবার আমি পরের প্রশ্নোত্তরটা তোমাদের দিচ্ছি, পরের অংশের প্রশ্নোত্তরটা তোমাদের দিচ্ছি। এখানে আমি শুরু করছি, ওখানে 5টা প্রশ্নের উত্তর দিয়েছিলাম, এবার শুরু করছি আমি 6 নম্বর থেকে। তাহলে তোমরা যথারীতি এই প্রশ্নগুলো লিখে ফেলো এবং এর উত্তরগুলো শুনে নাও। 6 নম্বর, গোটা মানুষের ছবি ফুটে ওঠা চাই। ক, খোকার প্রতি কবির কি নির্দেশ? খ, গোটা মানুষের ছবি বলতে কি বোঝানো হয়েছে? গ হচ্ছে আলোচ্য অংশের তাৎপর্য কি? ক, উত্তরটা দিচ্ছি, খোকার প্রতি কবির কি নির্দেশ? কবি খোকার প্রতি নির্দেশ দেন যে খোকা যেন সব প্রতিবন্ধকতা কাটিয়ে শিক্ষিত হতে পারে। অভাব অনটন যতই আসুক না কেন, খোকা যেন মন দিয়ে বর্ণপরিচয় শেখে। তার ভাঙা স্লেটে আঁকাবাঁকা অক্ষরে বিশ্বের জ্ঞান ভাণ্ডারের সঙ্গে পরিচিত হয়, নিজেদের সুশিক্ষিত ও সুপ্রতিষ্ঠিত করতে পারে। খোকা যেন একজন পরিপূর্ণ মানুষ হতে পারে। খ, গোটা মানুষের ছবি বলতে কি বোঝানো হয়েছে? গোটা মানুষের ছবি বলতে একজন পরিপূর্ণ মানুষের কথা বলা হয়েছে, যে স্বার্থপর না হয়ে সবার মঙ্গলের জন্য লড়াই করবে, আত্মকেন্দ্রিক না হয়ে পৃথিবীর সব মানুষের সুখ শান্তি আর ভালো থাকার জন্য চেষ্টা করবে, এক বৈষম্যহীন সমাজ গড়ারও চেষ্টা করবে। তারপরে আসছি গ, আলোচ্য অংশের তাৎপর্য কী? কবি সেই সব অভাবী মানুষের ছেলে মেয়েদের বলেন যে তারা যেন সব বাধা অতিক্রম করে বর্ণপরিচয় শিখতে চেষ্টা করে, তাদের ভাঙা স্লেটেই আঁকাবাঁকা অক্ষরে বিশ্বের জ্ঞান ভাণ্ডারের সঙ্গে পরিচিত হয়, তারা যেন নিজেদের সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত করতে পারে, পৃথিবীর সব মানুষের মঙ্গলের জন্য তারা যেন চেষ্টা করে, আত্মকেন্দ্রিক না হয়ে সব শ্রেণীর মানুষকে পাশে নিয়ে তাদেরও প্রতিষ্ঠিত এবং শিক্ষিত করার চেষ্টা করে। এভাবেই এক সামাজিক এবং আর্থিক বৈষম্যহীন পৃথিবী গড়ার চেষ্টা করবে তারা, পরিপূর্ণ মানুষের মতো। এবার আসছি 7 নম্বরে, আমার তো চলে গেল এতদিন লাঙলের বাঁটে হাত রেখে। ক, বক্তাকে। খ, বক্তা কাকে কথাটি বলেছেন? গ, এতদিন বলতে কবি কি বুঝিয়েছেন? ঘ, লাঙলের বাঁট শব্দটি ব্যবহারের কারণ কি? বক্তা কি নির্দেশ দিয়েছেন? ক হচ্ছে বক্তাকে। আলোচ্য অংশটি কবি তরুণ সান্যালের বর্ণপরিচয় কবিতার অন্তর্গত। এখানে বক্তা একজন গরিব বস্তিবাসী বাবা। খ, বক্তা কাকে কথাটি বলেছেন? বক্তা তার সন্তানের উদ্দেশ্যে এই কথাটি বলেছেন। গ, ত্রস্ত দিন বলতে কবি কি বুঝিয়েছেন? ত্রস্ত দিন বলতে কবি অনিশ্চয়তার কথা বলেছেন। শ্রমজীবী মানুষেরা তাদের মালিকের ওপর নির্ভর করে বাঁচেন, এরা দিন আনা দিন খাওয়া মানুষ, প্রতিদিন যে রোজগার হবেই এমন কোনো নিশ্চয়তা নেই, তাই তারা প্রতি মুহূর্তে ভয় ভয় দিন কাটান। ঘ, লাঙলের বাঁট শব্দটি ব্যবহারের কারণ কি? লাঙলের বাঁট মানে হলো লাঙলের হাতল। এই লাঙলে হাত রেখেই কৃষক মাঠে চাষ করে, ফসল ফলায়, মানুষের খাবারের যোগান দেয়। এই শ্রমজীবী বা মেহনতি সম্প্রদায় মানব সভ্যতার চালক ও বাহক। দেশ ও সমাজ এবং জাতির সামগ্রিক উন্নয়নের প্রতীক হিসেবে লাঙলের বাঁট শব্দটি ব্যবহার করা হয়েছে। হচ্ছে বক্তা কি নির্দেশ দিয়েছেন? শ্রমজীবী মানুষেরা তাদের সন্তানদের শিক্ষিত হতে বলেন, তাদের বর্ণপরিচয়ের জ্ঞান অর্জন করতে বলেন, যাতে ভবিষ্যতে তারা শিক্ষিত ও প্রতিষ্ঠিত হতে পারে। আত্মকেন্দ্রিক না হয়ে সমাজের সব শ্রেণীর মানুষের ভালো মন্দের দায়িত্ব নিতে বলেন। এবার আসছি 8 নম্বর, সময়ের সমুদ্র মন্থন করে কেশর বাঁ হাতে ধরে বসে আনতে হবে উচ্চ ইসরোবা। ক, বক্তাকে। খ, কার কাছে বক্তার এই প্রত্যাশা? গ, সময় সমুদ্র মন্থন ব্যাপারটা কি? ঘ হচ্ছে কেশর শব্দের অর্থ কি? হচ্ছে তাকে বাঁচাতে ধরতে হবে, তাকে বাঁ হাতে ধরতে হবে কেন? চ হচ্ছে উচ্চ ইসরোবা কি? ছ হচ্ছে বক্তা তার খোকাকে কিভাবে দেখতে চান? ক, বক্তা কি? বক্তা একজন দরিদ্র বস্তিবাসী বাবা। খ, কার কাছে বক্তার এই প্রত্যাশা? এই দরিদ্র বাবা তার সন্তানের কাছে এই প্রত্যাশা করেন। গ, সময় সমুদ্র মন্থন ব্যাপারটা কি?
সময়ের আবর্তনের ফলে সমগ্র বিশ্ব পরিবর্তিত হয়, সমাজ উন্নত হয়, সভ্যতারও নতুন রূপে চোখে পড়ে। তবে সময়ের সাথে সাথে অর্থনৈতিক বৈষম্যও দেখা দেয়, ফলে শ্রেণী বিভাজন হয়, ধর্মীয় বিভাজন হয়, মানুষ ধনী ও দরিদ্রে দ্বিখণ্ডিত হয়। মানুষের এই পরিবর্তনকে সময় সমুদ্র মন্থন বলে কবি অভিহিত করেছেন। সমুদ্র মন্থনের সময় দেবতা আর দানবেরা নাগরাজ বাসুকীকে দড়ি করে আর মন্দার পর্বতকে মন্থন দণ্ড করে সমুদ্র মন্থন করেছিলেন। মন্থনের সময় উঠে আসা অমৃত পান করে দেবতারা অজেয় আর অমর হন। পরে আবার মন্থন করে উঠে আসে হলাহল, তীব্র বিষ। মহাদেব পৃথিবীকে বাঁচানোর জন্য সেই হলাহল পান করে হয়ে যান নীলকণ্ঠ। কবি চান বর্ণপরিচয়হীন শিশুরা শিক্ষিত হয়ে পৃথিবীর সমস্ত জ্বালা ও যন্ত্রণা সহ্য করে জীবন মন্থন করে হয়ে উঠুক নীলকণ্ঠ। এবার আসছি ঘ। কেশর শব্দের অর্থ কী? পশুর ঘাড়ের উপরে পশমযুক্ত অংশকে কেশর বলে। কেশরের পশম কিন্তু শরীরের অন্যান্য অংশের পশমের চেয়ে অনেক লম্বা হয়। উমো হচ্ছে তাকে বাঁ হাতে ধরতে হবে কেন? যখন কেউ ঘোড়ার ওপর বসে তখন ঘোড়াকে নিয়ন্ত্রণ করতে হলে কেশর ধরে থাকেন। এভাবে তাকে ইচ্ছে মতো চালনা করা যায়, আর এই কাজটি বাঁ হাতেই করা হয়। চ। উচ্চৈঃস্ববা কি? উচ্চৈঃস্ববা হলো সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে উঠে আসা এক সাদা ঘোড়া, যা ইন্দ্রদেবের অশ্ব বলে পরিচিত। এই সাদা ঘোড়া অমৃত পান করত বলে শ্রেষ্ঠ অশ্ব ছিল এবং তার গতি ছিল প্রবল। ছ। বক্তা তার খোকাকে কিভাবে দেখতে চান? বক্তা গরিব পিতার আশা বর্ণপরিচয়হীন শিশুরা শিক্ষিত হয়ে সময়ের দুরন্ত গতির কেশর ধরে নিয়ন্ত্রণ করে সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে। এবার আসছি ৯ নম্বর। আমার তো বয়ে যায় ভরা বেলা যন্ত্রের পাঞ্জায় হাত রেখে, আমার তো পদপাতে পিচের গরম চুমা অনাবৃষ্টি উচ্ছেদ বা ছাঁটাই মিছিলে। ক। বয়ে যায় ভরা বেলা যন্ত্রের পাঞ্জায় হাত রেখে বলতে কি বোঝানো হয়েছে? খ। পদপাতে পিচের গরম চুমা বলতে কি বোঝানো হয়েছে? গ। অনাবৃষ্টি উচ্ছেদ বা ছাঁটাই মিছিল বলতেই বা কি বোঝো? ক হচ্ছে বয়ে যায় ভরা বেলা যন্ত্রের পাঞ্জায় হাত রেখে বলতে কবি শ্রমজীবী মানুষের দিন যাপনের কথা বলেছেন। তাদের দিন কাটে মাঠে ঘাটে চাষ করে, কিংবা কলকারখানায় যন্ত্রের সাহায্যে কাজ করে, নৌকোয় দাঁড় টেনে, কামারশালায় যন্ত্রের সাহায্যে কাজ করে, কুমোরের চাকে মাটির নানা রকম জিনিসপত্র তৈরি করে। এভাবেই তারা তাদের জীবিকা নির্বাহ করে, পেটের ভাত জোগাড় করে। খ হচ্ছে পদপাতে পিচের গরম চুমা বলতে উত্তপ্ত পিচের রাস্তায় খালি পায়ে হাঁটার সময় পায়ে যে কষ্ট হয় তা বোঝাতে চেয়েছেন। অভাবী লোকেরা সংসারে নুন আনতেই পান্তা ফুরোয়, তাদের না জোটে পরনে একটু ভালো কাপড়, না জোটে পায়ের জন্য একটু জুতো বা চটি। এভাবেই দুঃখ কষ্টের মধ্যেই সংসার টেনে নিয়ে যেতে হয়। এই দুঃখ কষ্টকে কবি প্রতীক হিসেবে গরম চুমা বলেছেন। অনাবৃষ্টি উচ্ছেদ বা ছাঁটাই মিছিল বলতেই বা কি বোঝো? অনাবৃষ্টি উচ্ছেদ বা ছাঁটাই মিছিল বলতে কবি শ্রমজীবী মানুষকে যে সব কিছুর সঙ্গে লড়াই করতে হয় সে কথা বলেছেন। অনাবৃষ্টিতে ফসল ফলে না, দেখা যায় অন্নাভাব। উচ্ছেদের অর্থ হলো বাড়ি বা জমি থেকে তাড়িয়ে দেয়া, এর ফলে তৈরি হয় আশ্রয়ের অনিশ্চয়তা। আর চাকরি থেকে ছাঁটাই হলে পরে শ্রমজীবী মানুষের দুর্দশার আর অন্ত থাকে না। কবিতায় শ্রমজীবী মানুষের সন্তানদের বর্ণপরিচয় শিখে উন্নত হওয়ার কথা বলেন, যাতে তাদের চিরকাল অভাব অনটনকে সঙ্গী করে বাঁচতে না হয়। এবার আসছি 10 নম্বর। এমন সময় খোকা তোর বর্ণপরিচয় আমাদের স্বপ্ন ভাবিকাল। ক। বক্তাকে। খ। খোকা বলতে কাকে বোঝানো হয়েছে? গ। এই কবিতার মধ্য দিয়ে কবি কোন বিশেষ বার্তা পৌঁছে দিতে চেয়েছেন তা আলোচনা করো। ক। বক্তাকে। আলোচ্য অংশটির বক্তা কবি তরুণ সান্যাল স্বয়ং, তার বর্ণপরিচয় কবিতায়। খ। খোকা বলতে কাকে বোঝানো হয়েছে? খোকা বলতে কবি আগামী প্রজন্মকে বোঝাতে চেয়েছেন, যাদের কবি ভাবিকালের শাসক বলেও সম্বোধন করেছেন। গ। এই কবিতার মধ্য দিয়ে কবি কোন বিশেষ বার্তা পৌঁছে দিতে চেয়েছেন তা আলোচনা করো।
কবিতার বর্ণপরিচয় কবিতার মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের শিশু শিক্ষার্থীদের সচেতন করে দিয়ে বলেছেন সমাজে যা প্রতিনিয়ত চলছে তা ভালো করে প্রত্যক্ষ করতে, কিভাবে উচ্চবিত্ত শ্রেণী নিম্নবিত্ত শ্রেণীকে শোষণ করে সমাজের সুখ সম্পদ করায়ত্ত করছে এসব উপলব্ধি করতে। প্রতি পদক্ষেপে শ্রমজীবী মানুষের সন্তানদের শিক্ষিত হয়ে উঠতে গেলে যে লড়াই বা বাধার সম্মুখীন হতে হচ্ছে সেসব যেন শিশুটি ভুলে না যায়। কবির মতে একমাত্র শ্রমজীবী মানুষের সন্তানরাই পারে ত্যাগ ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে সমাজে এগিয়ে যেতে। কবিতায় এদের উদ্দেশ্যে বলেছেন সব কিছু বাধা অতিক্রম করে সমাজে শিক্ষিত হয়ে অনেক উঁচু পদে আসীন হতে হবে। আত্মকেন্দ্রিক দাম্ভিক না হয়ে পরবর্তী প্রজন্মকে স্বপ্ন দেখাতে হবে বড় হওয়ার। শ্রেণীহীন সমাজের চালকের আসনে বসে ভাবিকালের জন্য অনেক উন্নত কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকেও শিক্ষিত করতে হবে যাতে এক নতুন সমাজ নতুন পৃথিবী গড়ে ওঠে। তোমাদের সবকটা প্রশ্নেরই উত্তর আমি বলে দিলাম। এবার তোমরা এটা ভালো করে শুনে নিয়ে তোমরা তোমাদের মতো করে তোমাদের সঙ্গেও মিলিয়ে নিয়ে উত্তরগুলো তৈরি করো। আশা করি অসুবিধে হয়নি বুঝতে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্ত, আসছি। ভালো থেকো তোমরা।